দর্শক, এটিএন এনসিএল এর নিয়মিত আয়োজন পরিবর্তনের বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে রয়েছি আমি আব্দুল খালেক নান্নু, আর আমার সাথে রয়েছেন সিরাজগঞ্জ ৬৪-৩ আসনের, রায়গঞ্জ তারাস ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, আল আরাফা গ্রুপের চেয়ারম্যান, তরুণ নেতা আলহাজ নুরুল ইসলাম উজ্জ্বল। আপনি কেমন আছেন? ধন্যবাদ। ধন্যবাদ নানু ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন যিনি আজকে আমাদের সাথে রয়েছেন, ইনি সিরাজগঞ্জ ৩ আসন থেকে বিগত দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই এলাকার মানুষের জন্য নির্বাচন করেছেন। এবারও তিনি নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছেন এবং সেইভাবে মাঠে কাজ করছেন। পরিবর্তনের বাংলাদেশ নিয়ে কি করণীয়, এ বিষয়ে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে এবং এটিএম এমসিএল এর পরিবারকে স্বাগতম জানাই। সিরাজগঞ্জ ৩-এর জনসাধারণের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে বলেছেন যে আপনি নতুন বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, নতুন প্রেক্ষাপটে কি ধরনের বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে চায় মানুষ। আসলে আপনি জানেন যে জুলাই বিপ্লবের পরে এখন তরুণ প্রজন্মদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা আমরা বিগত দিন দেখে এসেছি। বিগত 53 বছরে যে পরিবর্তনগুলো হয় নাই, এখন তরুণ প্রজন্মের মধ্যে এই পরিবর্তনের একটা আশ্বাস তৈরি হয়েছে যে জুলাই বিপ্লবের পরে এখন এটা বাস্তবায়ন হবে, যেটা আমরা বিগত 53 বছরেও আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমরা এখন আশা করতেছি যে এই তরুণ প্রজন্ম এখন আমাদের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে, যেটা আমি মনে করি যে জুলাই যোদ্ধারা সহ ছাত্র জনতার বিপ্লবের পরে এই বিগত 1 বছরে যে পরিবর্তনটা হয়েছে, আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটা সেক্টরে, শিল্প বিপ্লব বলেন, আপনার বাণিজ্য বিপ্লব বলেন, আপনার রাজনৈতিক বিপ্লব বলেন, যেটা সুস্থ ধারায় ছিল না, একটা অসুস্থ ধারার একটা রাজনীতি ছিল, অসুস্থ ধারার বিজনেস পলিসি ছিল। আমরা আশা করি 24-এর বিপ্লবের পরে, এই ছাত্র আন্দোলনের পরে ধারাকে অব্যাহত সঠিক ধারায় প্রভাবিত হবে এবং ছাত্র জনতার মাধ্যমে এই দেশের বড় ধরনের পরিবর্তন ঘটবে আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা দেওয়ার জন্য। আমরা এবার আসছি যে আপনি তো বিগত দিনে দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এলাকার মানুষের ম্যান্ডেট আপনি জানেন। তো সেই লক্ষ্যে এবার আপনার এলাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনার কি চিন্তা ভাবনা নিয়ে নেওয়া আছে যদি বলেন। ধন্যবাদ। আমি বিগত দিনে 2বার নির্বাচন করেছি এবং এই নির্বাচনকে আমি প্রকৃতভাবেই স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটি কথা স্পষ্ট বলতে চাই যে মানুষের একটা ধারণা আছে যে আমি নির্বাচন করেছি কোনো দলীয় নির্বাচন, এরকম একটা ধারণা করতে পারে মানুষ। কারণ আমাদের দেশে রাজনীতিবিদগুলো তারা রাজনীতি কর্মকাণ্ড সঠিক ধারায় না করে অসঠিক ধারায় করার চেষ্টা বেশি করে। তো সেই ক্ষেত্রে আমি কোনো দলীয় স্বতন্ত্র প্রার্থী ছিলাম না, আমি নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী, যেটা আমি সেই প্রার্থী হিসেবেই আমি 2বার নির্বাচন করেছি। এবং সর্বশেষ আমি নির্বাচনে যুদ্ধ করতে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়েছে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে এবং আমাকে মাইনাস করার বহুত চেষ্টা করেছে। সর্বশেষ সেখানে আমি সফল হয়েছি। আপনাকে ধন্যবাদ। আমার রায়গঞ্জ তারাস, সিরাজগঞ্জ 3, রায়গঞ্জ তারাস সলঙ্গা অনেক বড় একটা এরিয়া, যেখানে আমি মনে করি যে সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় একটা আসন। এখানে প্রায় ভোটের সংখ্যা অনেক বেশি, প্রায় 4.5 লক্ষ ভোটার। এখানে 533টা গ্রাম, 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 3টা থানা নিয়ে গঠিত আমার আসনটা। এখানে আমি যেটা দেখতে পেলাম যে
এখানে যারা অবহেলিত হয়েছে তারা বারবারই অবহেলিত, যারা বঞ্চিত হয়েছে তারা বারবারই বঞ্চিত হয়েছে। গ্রামের একটা কথা আছে যে যাদের মাথায় তেল নাই তাদের মাথায় তেল কেউ দেয় না। তো আসলে আমি এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে চাই আপনাকে যে আমার নির্বাচন এলাকার যে অবহেলিত এলাকা, যে বিগত 53 বছরে আমাদের এলাকার একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হন নাই। যিনি নির্বাচিত হয়েছেন তাদের তারাও কাজ করেছে, আমি বলবো না যে তারা কাজ করেন নাই, কিন্তু অবহেলিত এলাকায় এখনো আমাদের আলোর ছোঁয়া পড়ে নাই। আমাদের তরুণ প্রজন্মদের একটাই চাওয়া যে আমরা আমাদের ঘর থেকে, আমাদের গ্রাম থেকে আলো আলো জ্বালাতে চাই। আমি আমার ঘর থেকে আলো জ্বালাতে চাই। সুতরাং গ্রাম যত অজপরাই হোক, মানুষ যত লুঙ্গি পরাই হোক, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং তাদের নিয়েই আমি আমার এলাকাকে পরিকল্পিতভাবে, এই যুব সমাজকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে আমি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। বুঝতে পারছি আপনার লক্ষ্য উদ্দেশ্য অনেক বেটার আছে। তো এবার আপনাকে যেটা জানতে চাচ্ছি, দর্শকের উদ্দেশ্যে বলেন আপনার এলাকার বেকার তরুণ যুবকদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। আমার এলাকার বেকার যুবক যুবতীদের জন্য আমি ইতিপূর্বে, আজ থেকে প্রায় 4 বছর আগে, আমি একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছি, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মক্ষম মানুষগুলোকে কর্মক্ষম মানুষদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল তৈরি করা এবং তাদেরকে কর্ম সক্ষম তৈরি করে দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করে দেওয়া। আজকে আমাদের দেশের তরুণ প্রজন্ম, তরুণ যুবক যুবতীরা বিভিন্ন দেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তারা কাজ করছে এবং বাংলাদেশে বসে বসে তারা ডলার ইনকাম করার সুযোগ হচ্ছে। তা আমি সেই যুবক যুবতীদেরকে একত্রিত করে ট্রেনিং এর মাধ্যমে, কর্ম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আউটসোর্সিং বলেন, স্কিল তৈরি বলেন, যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করার সুযোগ পাবে, এরকম কার্যক্রম বিগত 4 বছর থেকে শুরু করেছি। আমি অনেকটাই সফল হয়েছি। এখানে আমার কিছু ব্যর্থতাও আছে। গ্রামের মানুষ এই বাস্তবতাটা বুঝতে খুব কষ্ট হয়। গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে মানুষকে কর্ম প্রশিক্ষণের মাধ্যমে, মানুষকে স্কিল তৈরি করে মানুষ তারা জনসংখ্যাটাকে জনসম্পদে পরিণত করার জন্যই আমি মূলত বিগত 4 বছর হলো কাজ করে যাচ্ছি। আমি ভবিষ্যতে যদি আমি এই আসনের কাজ করার সুযোগ পাই, জনগণের ভালোবাসা নিয়ে যদি আমি কাজ করার সুযোগ পাই, তাহলে এই কাজগুলো আমার জন্য করা আরো সহজ হবে এবং আমি আশা করি রায়গঞ্জ তারাশের মানুষ সেই ভালোবাসার প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ। এরকম আমি আশাবাদী। আমরা এলাকা থেকে জানতে পেরেছি যে আপনার এই আল আরাফা গ্রুপ থেকে আপনি সিরাজগঞ্জে একটি ইনস্টিটিউট করেছেন ওই জনপদের বেকার যুবকদের জন্য। সেখান থেকে কি ধরনের জনবল তৈরি করে আপনি বিদেশে পাঠাচ্ছেন, বা কতজনকে এভাবে আপনার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান দিয়ে কি পরিমাণ সহযোগিতা করেছেন, বা আগামী দিনে কি করবেন, এই উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। আমার এই ইনস্টিটিউট থেকে এ যাবৎ প্রায় আমি 1100 মানুষকে কর্মসংস্থান তৈরি করেছি এবং অসংখ্য মানুষকে, আমি হাজার হাজার মানুষকে ট্রেনিং এর মাধ্যমে, আমরা ড্রাইভিং ট্রেনিং এর মাধ্যমে, ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ, প্লাম্বার প্রশিক্ষণ, আউটসোর্সিং প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ দিয়ে, কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আমরা একটা যুবক যুবকদেরকে একটা স্বপ্নের আশার আলো তৈরি করা, একটা মানুষকে মানুষ আকারে তৈরি করার জন্য যে প্রশিক্ষণগুলো দেওয়া দরকার, মেন্টালি যে মানুষগুলোকে ড্রিম, স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়ন করা দুই জিনিস। আমরা স্বপ্ন দেখাচ্ছি এবং বাস্তবায়ন কিভাবে করা যায় এটা হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যুবকরা আপনার সাথে আছে এবং কিভাবে তারা মাঠে আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য মানে কিভাবে তারা কাজ করছে, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। যারা মূলত আমার এলাকার যুবক যারা আছে, আসলে মূলত আমার কাজটা যুবকদেরকে নিয়েই, যুবক যুবতীদেরকে নিয়েই বেশি কাজ।
তো প্রতিটা সেক্টরে যখন যুবক যুবতীদের নিয়ে কাজ করি, তখন তারা আশাবাদী হন যে এরকম প্রতিনিধি যদি আমাদের জন্য হয় তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। কারণ যিনি কাজ বুঝে, আমি একটা কথা বারবারই বলি যে আমাদের রায়গঞ্জ তারা সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত। কারণ কি? কারণ হচ্ছে যে একটা জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হন, উনি যদি একটা কাজের ছেলে নির্বাচিত হয়, তাহলে আমি এই কথা অকপটে বলি যে এমপি হিসেবে না, আমি একটা কাজের ছেলে হিসেবে কাজ করতে চাই। যদি কাজের ছেলে হিসেবে কাজ করার সুযোগ পাই, তাহলে এই যুবকদেরকে নিয়েও কাজ করতে পারবো এবং অবহেলিত জনগোষ্ঠী নিয়েও কি আমি কাজ করতে পারবো। এজন্য আমি আশাবাদী এই যুবক যুবতী যারা আছেন তারা আমাকে শতভাগ ভালোবাসেন এবং আমাকে বিভিন্ন ভাবে তারা ইমপ্রেস করেন যে আপনি কোনোভাবেই মানে আপনি বিমুখ হবেন না, আমরা আপনার সাথে আছি। আমার বিশ্বাস রায়গঞ্জ তারা সলঙ্গার মানুষ আমাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা নিয়েই আমি আরেকটি কথা আপনাকে বলি, একটা একটা এলাকার মানুষ কতটা ভালোবাসলে প্রায় 17,000 মানুষ আমাকে গণস্বাক্ষর দিয়ে আমাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। 17,000 মানুষ গণস্বাক্ষর দিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের 17,000 মানুষের পরিবার আছে। আমি মনে করি এখানে প্রায় 50 থেকে 60,000 মানুষ যারা আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভালোবাসে। বুঝতে পারছি। আমি আশা করি তাদের সাথে রায়গঞ্জ তারাশের বাকি অংশ মানুষগুলো একত্রতা প্রকাশ করে আগামীতে তাদের সঠিক প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে, কোয়ালিটি সম্পন্ন প্রার্থীকে, জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করবো, আমি আশাবাদী। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার কথাগুলো খুবই ভালো লাগছে এবং দর্শকও উপলব্ধি করছে আপনার কথাগুলো। তরুণ একজন নেতা, এই এলাকায় বারবার নির্বাচিত হওয়ার জন্য আপনি দুইবার এই নির্বাচন করেছেন। তো আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে এবার আপনি আসলে যদি মন খুলে বলেন দর্শকের উদ্দেশ্যে যে আপনি এনসিপিতে যাচ্ছেন না স্বতন্ত্র স্বতন্ত্র হয়ে আপনি এই নির্বাচন প্ল্যাটফর্মে কাজ করছেন, যদি দর্শকের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। আসলে একটু মানুষ যদি নির্বাচন করার কথা আসে বা নির্বাচন করতে চায়, তখন বিভিন্ন দল থেকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে যে সেই দল থেকে নির্বাচন করার জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বেশি আমি পাওয়ারফুল মনে করি স্বতন্ত্রভাবে নির্বাচন করা। আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাই। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি যদি সময় আসে, সেই সময় অনুযায়ী কথা বলা যাবে। কিন্তু আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই, এটা আমার মনের তামান্না। কারণ হচ্ছে স্বতন্ত্র নির্বাচনটা এই কারণে করতে চাই যে দলমত আফামা জনসাধারণ যেন আমার সাথে থাকে। এখানে আমি মানুষকে দলে বিভক্ত করতে চাই না। স্বতন্ত্র নির্বাচন করার উদ্দেশ্য আমি একা, বিষয়টা এরকম না। স্বতন্ত্র নির্বাচন করার উদ্দেশ্য হলো আমি মানুষকে ধর্মে বিভক্ত করতে চাই না, দলে বিভক্ত করতে চাই না, ছেলে মেয়ে বিভক্ত করতে চাই না, কালো ধলায় বিভক্ত করতে চাই না। আমি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই। সেটা গরিব হতে পারে, লুঙ্গি পরা হতে পারে, প্যান্ট পরা হতে পারে। আর আমার কাজ সবসময় লুঙ্গি পরা মানুষকে নিয়ে। সুতরাং আমি লুঙ্গি পরা মানুষকে নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করি। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে এই কথাগুলো বলার জন্য। তো আমরা দুটি ইয়াতে আছি, আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনি আসলে কি ভাবছেন যে এই সংসদ নির্বাচনে আপনার মতো একজন তরুণ যুবক এই পার্লামেন্টে আপনি দুইবার আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবারও যাচ্ছেন, এই বিষয়ে আপনার কি ভাবনা? ধন্যবাদ। এই বিষয়ে আমার মন্তব্য হলো নির্বাচনের আগে আগে নির্বাচনের পরিবেশ দরকার। নির্বাচনের আগে আগে সুষ্ঠু পরিবেশ দরকার। সুষ্ঠু নির্বাচন না হলে কোনোভাবেই নির্বাচন অংশগ্রহণ করা যাবে না। বর্তমান প্রেক্ষাপট জনগণের কথা, এটা আমার কথা না, বাংলাদেশের জনগণের কথা। আগে বাংলাদেশের মানুষ বিচার সংস্কার করে তারপরে নির্বাচনে যাবে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আমি যদি কোনো উদ্ধৃতি দিই, আপনার নির্বাচন কমিশনের সামনে পুরা নির্বাচন কমিশনার বিন্দুদের বসা অবস্থায় যদি সেখানে মারামারি হয়, আর সেটা যদি নির্বাচন কমিশনার প্রোটোকল দিতে না পারে, সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভোট কেন্দ্র কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আশাবাদী নির্বাচনের পরিবেশ হবে, তারপরে নির্বাচন হবে, আর সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করব। বুঝতে পারছি। আসলে আপনার লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখছি আর এলাকার মানুষও দেখছে।
তো সর্বশেষ যে আলোচনাটা, যে প্রশ্নটা আপনাকে করছি, যে আপনি যদি এই রায়গঞ্জ সলঙ্গা তারাস নির্বাচিত এলাকায় নির্বাচন করে যদি আপনি নির্বাচিত হন, তাহলে আপনার ম্যানিফেস্ট বা আপনার কি কি করণীয় আছে যদি গোটা এই জেলার মানুষের উদ্দেশ্যে, দেশের জাতির উদ্দেশ্যে যদি বলেন। ধন্যবাদ। আল্লাহ যদি আমাকে কবুল করেন, রায়গঞ্জ তারাস সলঙ্গার গণমানুষের নেতা হিসেবে যদি আল্লাহ কবুল করেন, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না, আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। সেখান থেকে সংশোধন হয়ে যত দ্রুত ইউটার্ন করা যায় সেটা হলো বেটার কাম। আর আমি সবসময় আত্মসমালোচনা করতে পছন্দ করি। আমি রায়গঞ্জ তারাস সলঙ্গার উদ্দেশ্যে বলতে চাই, গণমানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আপনারা যদি আমাকে ভালোবাসেন, কাজ করার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের ছেলে হিসাবে, কারো ছেলে হিসাবে, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে পাশে থাকতে চাই। আর আমরা বিগত দিনে দেখেছি যে এমপি মন্ত্রী হওয়ার পরে তার কাছে আর কোনো সাধারণ মানুষের জায়গা হয় না। কিন্তু আমি এটা উচ্চ কণ্ঠে বলতে চাই যে আমি যদি এমপি মন্ত্রী হিসেবে আল্লাহ কবুলও করেন, তারপরও জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব এবং জনগণকে সাথে নিয়ে সময়ের দাবি হিসাবে, যখন যেটা প্রয়োজন, সময়ের দাবি হিসাবে জনগণকে সাথে নিয়ে আমি সেই পদক্ষেপগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন, আমরা আজকে নুরুল ইসলাম উজ্জ্বল সাহেব, যিনি সিরাজগঞ্জের কৃতি সন্তান, যিনি আজকের তার নির্বাচনী এলাকার এই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলল। তো আমরা তাকে এটিএন এনসিএলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক সময়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।